জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স ভ্রমণে আছেন। মোহাম্মদ ইউনূসকে দিয়ে আগামীতে আরো বড় কিছু হবে। তারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আবার ক্ষমতায় আসবে এবং আবার যখন তিনি ক্ষমতায় আসবেন তখন আর তাকে ক্ষমতা থেকে নামানোর কোনো শক্তি থাকবে না। প্রফেসর ইউনূস তার অসমাপ্ত কাজ শেষ করতে, অসমাপ্ত সংস্কার সম্পন্ন করতে বিরাট শক্তি অর্জন করে বাংলাদেশে ফিরবেন এবং ইউনূসকে ঘিরে মহাকর্মযজ্ঞ চলছে, বিরাট কার্যক্রম এবং বিরল কার্যক্রম চলছে। কারণ প্রফেসর ইউনূস এখন একজন নন স্টেট অ্যাক্টর, তাকে ঘিরে যে কার্যক্রম আমরা দেখছি, নন স্টেট অ্যাক্টরকে ঘিরে এই ধরনের কার্যক্রম বিরল, এটা হওয়ার কথা না, কিন্তু হচ্ছে। এর মানে তিনি শক্তি অর্জন করছেন। আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি চুপ্পুকে সরাতে বাধ্য। এমনিতে চুপ্পুর ছেলে এক আকাম ঘটাচ্ছে, আবার শেখ হাসিনা ফেরার কথা বলছেন, তখন শেখ হাসিনা বিমানবন্দরে নেমে যদি বলেন আমার পদত্যাগপত্র দেখান, চুপ্পু তো আগেই বলেছে পদত্যাগপত্র নাই, তখন তো বেকায়দায় পড়বেন। যার ফলে চুপ্পুকে সরিয়ে দেওয়া বিএনপির জন্য এখন জরুরি হয়ে পড়েছে। যেটা ঈদুল আজহার জামাতে দেখেছি যে প্রধানমন্ত্রী দ্বারা কাছেও আসতে দেননি চুপ্পুকে, অথচ রাষ্ট্রাচার হিসাবে প্রধানমন্ত্রীর পাশেই বসবেন রাষ্ট্রপতি, কিন্তু সেটা হয়নি। প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রী, তার পাশে আরেক মন্ত্রী, তার পাশে আরেক মন্ত্রী, তার অনেক পরে রাষ্ট্রপতি বসেছে। এবং যারা এই মুহূর্তে তাকে নিয়ে সমালোচনা করছেন বাংলাদেশ, তাদেরকে সবাই মনে করেন, ডক্টর ইউনূসের যারা লোকজন মনে করেন যে এরা দেশদ্রোহী, এরা ভালো চায় না। তো তাদের বক্তব্য অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই গুরুত্বপূর্ণ কাজে তিনি ফ্রান্সে গিয়েছেন। তারা কয়েকটি শিবিরে বিভক্ত হয়ে নানা রকম সমালোচনা করছেন। তিনি গ্রামীণ চেকের পাঞ্জাবি পরছেন, সাধারণ কেশ পরছেন, বলছেন যে আমি এরকম ফুটানি পছন্দ করি না। আরে বাবা, আপনি যদি ফুটানি পছন্দ না করেন তাহলে এক রাতের ভাড়া 40 লাখ টাকা, সেই টাকা খরচ করে, রাষ্ট্রের টাকা খরচ করে আপনি থাকলেন কি করে সেখানে? আপনার কি একবার একটু বুক কাঁপলো না? তো ভালো কথা, আপনি এখন নিজের টাকা খরচ করে থাকেন। তো এইভাবে তার যারা সমালোচক তারা কিন্তু বলার চেষ্টা করছেন। অন্যদিকে তিনি যে সকল জায়গাতে বৈঠকে গেছেন বা যাদের সাথে বৈঠক করেছেন, এখানে ফ্রান্সের একজন মন্ত্রী বা দুজন মন্ত্রী, তাদের সঙ্গে কি একটা বৈঠক তিনি করেছেন, 20-25 জন লোক, তারপর তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, লোকজন শুনেছে। আবার এগুলো তার যে ফেসবুক পেজ আছে, ইউনূস সেন্টারের ফেসবুক পেজ আছে, সেখান থেকে আবার তিনি প্রচার করছেন। এই যে একটা প্রচার প্রোপাগান্ডা পছন্দ করা মানুষ, সারা দুনিয়া ঘুরে বেড়ানো মানুষ, সেই মানুষটি আবার প্যারিসের যে মেয়র, তার সঙ্গে দেখা করেছেন। তো সেই ছবিটা আমি দেখলাম, আমার কাছে মনে হলো যে এরকম ভাবে অপমানিত হয়ে কারোর সঙ্গে দেখা করাটা না করাটাই সবচেয়ে উত্তম কাজ। ছবি দেখ যে বিরল কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সে, আরো দেশের বিভিন্ন জায়গায়, দেশের ভিতরে যে হিসাব নিকাশ, এগুলো বিএনপি সরকারের কনসেন্টই হচ্ছে। এমনকি খলিলুর রহমান এগুলোতে হেল্প করছে, সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সরাসরি প্যাট্রোনাইজেশন এগুলো হচ্ছে। এর মাধ্যমে ইউনূস অনেক শক্তি অর্জন করছেন, তারপরে ফিরছেন, তার অসমাপ্ত কাজ শেষ করবেন। বিরল কর্মযজ্ঞ চলছে। তো মনে হচ্ছে যে হয় রাষ্ট্রপতি, নইলে প্রধানমন্ত্রীর বিশেষ দূত, সিনিয়র মন্ত্রী মর্যাদায়। আর প্রধানমন্ত্রী বিশেষ দূত হলে তিনি বাংলাদেশে থাকবেন না, তিনি পুরো ইউরোপ চষে বেড়াবেন। এরকম একটা দায়িত্ব ইউনূস পেতে পারেন, তাও একদম দীর্ঘদিনের জন্য না, পুরো 5 বছর জন্য না। তাকে যদি বিশেষ দূত বানানো হয়, এরপরে তিনি জাতিসংঘের মহাসচিব পদের জন্য লড়বেন, তখনই এই দায়িত্ব থেকে চলে যাবেন। কিন্তু তারেক সরকারের একটা দায়িত্ব, শক্তিশালী একটা অবস্থান ইউনূস করতে যাচ্ছেন। ইউনূসের লোক খলিলুর রহমান সহ আরো অনেকে আছে বিএনপি সরকারে। ইউনূস যদি এখানে আসেন এবং এটা ইউনূস বিশেষ দূত হিসাবে আসুক আর রাষ্ট্রপতি হিসাবে আসুক, তার প্রিকন্ডিশন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি তার অসমাপ্ত কাজ শেষ করবেন এবং ইতিহাস যাতে ইউনূসকে মূল্যায়ন করে। ইউনূস কিন্তু হাল ছেড়ে দেন না, আমার আলোচনা নেই এখন, আমি আর আসবো না, আমি শেষ, আমি আমার কাজ নিয়ে থাকি, তা না। তিনি রাষ্ট্রকেন্দ্রিক তৎপরতা চালাচ্ছেন। তাহলে ডক্টর ইউনূসকে নিয়ে বর্তমানে যে রিউমারটা সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোভাবে ছড়িয়েছে, সেটি মূলত এরকম যে despite the political transitions, Muhammad Yunus may eventually join a future correspondence of present BNP government. ইউনূস আবারও বিএনপি গভর্নমেন্টের একটা উল্লেখযোগ্য কোনো পদে জয়েন করতে যাচ্ছেন,
এবং এই ন্যারেটিভ অনুযায়ী he could be appointed to a high ranking position and would then complete the reform agenda that remained unfinished during his previous administration. এই গল্পটাই তো সঠিক না। প্রথম কথা, তার কোনো আনফিনিশড রিফর্ম এজেন্ডা নেই। সে 18 মাসের মতো সময় অস্থায়ী সরকারের রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করেছে। সে কিছু করতে পারেনি বলে বিএনপির হাতে দিয়ে গেছে, এরকম কোনো ঘটনাই আসলে এখানে কিন্তু ঘটেনি। বরং সে কিছু না করার এজেন্ডা নিয়ে আসছিল এবং সে কিছু করেনি। এটাই হচ্ছে মূল গল্প। তাহলে দ্বিতীয় অংশটা, সে তার আনফিনিশড এজেন্ডা ফুলফিল করবে, এই অংশটা বাস্তবসম্মত না। সরকারে যোগ দেওয়ার ব্যাপারে যে গল্পটা বলা হচ্ছে সেটার মধ্যে বাস্তবতা আছে এবং একাধিক লজিকও এখানে আমরা দেখতে পাবো। আমরা যদি একটু পিছনে ফিরে যাই তাহলে গল্পটা আরো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। সেটার মধ্যে প্রথম যে কথাটা বলতে হবে যে both Dr. Yunus government and the present government BNP never show any intentions or share a strong commitments or activities to pursuing deep constitutional reform or institutional reform. দুজনের কেউই সেটা দেখাননি, করেননি এবং করবেন বলে মনে করার কোনো কারণ নেই। তাহলে আমরা আরেকটু পিছনে ফিরে যাই। সেই গল্পটা হচ্ছে খলিলুর রহমানকে নিয়ে, যে when খলিলুর রহমান was appointed as an advisor to the Yunus administrations on the Rohingya issue and the proposals of granting a safe passage in Myanmar Bangladesh border, it was the BNP that first questions the legitimacy of the Yunus government. So later, when he was appointed as national security advisors, BNP leader raised concerns about his dual citizenship and even demanded his resignations. Many critics portrayed Khalilur Rahman as being closely aligned with American interest, এবং সেটা মনে করার যথেষ্ট কারণ আছে। তাহলে বিএনপি সরকারের সাথে খলিলুর রহমানের আগের যে সম্পর্ক সেটা একেবারেই নেগেটিভ সম্পর্ক ছিল। সেরকম একটি সম্পর্কের উপরে বেস করে কিভাবে খলিলুর রহমান গেট দ্য পোস্ট অফ এ foreign minister, and that's the surprise to all. To the surprise of many observers, he later became the foreign minister in the current BNP-led government. This development has led some analysts to argue that his appointment was not the result of a broad political consensus within the BNP, and instead they suggest that the party may have felt compelled to appoint him due to the external consideration, and that is American pressure. And as both Yunus administration and Khalilur Rahman have maintained close ties with the United States and the American influence, this may have played a role in shaping these outcomes. অর্থাৎ ইউনুসের এই সরকারে আসার কারণ খলিলুর রহমানের ফরেন মিনিস্টার পদটি পাওয়াই মানে হচ্ছে এই সরকারের উপরে খলিলুর রহমান এবং খলিলুর রহমান অ্যান্ড গং এদের একটা এমন ইনফ্লুয়েন্স আছে, এবং সেই ইনফ্লুয়েন্সটা একটা শক্তিশালী এমন ছায়া অংশ থেকে এসেছে যে বিএনপি could neither ignore that nor had said a single word regarding this issue. এরকম একটি অবস্থায় ইউনুস এই মুহূর্তে সরকারে না থাকলেও তার যে একটা প্রভাব আছে, এই প্রভাবটা পার্সোনালি ডক্টর ইউনুসেরও না, খলিলুর রহমানেরও না। এই প্রভাবটা হচ্ছে থার্ড পার্টি, যাদের ছত্রছায়া খলিলুর রহমান এবং ইউনুসের কর্মকাণ্ড অথবা তাদের বর্তমান অবস্থা তৈরি হয়েছে। তিনি ব্যবসায়ীদের সাথে মিটিং করুক, তিনি সোশ্যাল অ্যাক্টিভিস্টদের সাথে মিটিং করুক, এনজিওর সাথে মিটিং করুক, না, তিনি একদম মন্ত্রীদের সাথে মিটিং করছেন। এভাবে মন্ত্রীদের শিডিউল, এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা মানে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনা ছাড়া সম্ভব নয়। একদম স্পষ্ট কথা। ইউরোপ একটা স্ট্যান্ডার্ডে চলে, তো সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আয়োজন করে দিচ্ছে। এখন কথাটা হচ্ছে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় ডক্টর মোহাম্মদ ইউনূস যে মিটিংগুলো করছে সেটা বাংলাদেশ সরকারের হয়েই করুক কিংবা তার হয়ে করুক, বাংলাদেশ সরকারের সহায়তায় করুক, এই দুইটা কোনোটাই এটা প্রমাণ করে না যে ইউনূস ওয়ার্কস ফর দ্য পিপল অফ বাংলাদেশ। ইউনূস ওয়ার্কস ফর দ্য এজেন্ডা অফ আমেরিকান গভর্নমেন্ট অর এ পার্ট অফ আমেরিকান ফরেন পলিসি। এবং বর্তমান সরকার এবং ইউনূস দুইজনই কোনো না কোনোভাবে এক সুতোয় তাদেরকে গেঁথে ফেলা হয়েছে। সেটা
কে কোনভাবে এই সুতোটার মধ্যে নিজেকে গাঁথার জন্য নিজেকে সঁপে দিয়েছে এটা বলা মুশকিল, কিন্তু বিষয়টা এভাবেই হয়েছে। আর কোনো কিছু প্রমাণ করে না যে এই সরকার এবং ইউনূস সম্মিলিতভাবে বাংলাদেশের জন্য কাজ করবে। তবে একটা কথা বলা যেতে পারে যে চুপ্পুর মতো লোকের রাষ্ট্রপতি থাকা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক, যদিও সে একজন আজ্ঞাবহ কর্মচারী কোনো একটা গোষ্ঠীর বা শক্তির, সেটাতে কোনো ভুল থাকার কথা না, তারপরও হি ইজ এ বেটার চয়েস।